ও প্রথমে বুকের মধ্যে থাপড় দিয়ে মানে আমার জামাটা ছিঁড়ে ফেলতো। ও আমার ছিঁড়ে ফেলে তারপর বুকের মধ্যে ঘুষাইতো, বুকের মধ্যে মারতো, মুখের মধ্যে মারতো, যেন মুখ নিয়ে যেন কোথাও না যেতে পারে। আমার বুকের মধ্যে দেখতে না পায়। আমি নিজেকে রেস্কিউ করার জন্য যেন আমি দরজাটা না খুলতে পারি। খালি গায়ে তো দরজা খুলতে পারবো না আমি, রাইট? আমি তো খালি গায়ে দরজা খুলতে পারবো না, খালি গায়ে তো বারান্দায় গিয়ে বলতে পারবো না প্লিজ কেউ আসেন আমাকে সেভ করেন। খালি গায়ে তো আমি বলতে পারবো না প্লিজ আমার কেউ বাঁচান। এর জন্য আমার জামাটা ছিঁড়তো। যাবোটা কোথায়? যাবোটা কোথায় তার চেয়ে বড় কথা তোমার মনে হলো যে ভাইয়ের বাসায় যাবো, তারও বাসায় যাবো না। ইকোনমিক্যালি তুমি যথেষ্ট শক্তিশালী, তুমি নিজে একটা বাসা কেন নিচ্ছ না? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমার নাম নীরব এবং এই যে সেশনটা আপনি দেখতে শুরু করেছেন, এই সেশন শুরু করার সময় আমি বারে বারে আল্লাহর কাছে মনে মনে দোয়া করছিলাম, আল্লাহ আমি যেন শেষ করতে পারি, আমি যেন শেষ করতে পারি, আমি যেন শেষ করতে পারি। কারণ একটা বাবা তার সন্তানকে, তার মেয়েকে এত আদর করে যে সে না নিচে রাখতে পারে না উপরে রাখতে পারে। সে সবসময় বুকের উপরে করে মানুষ করে যেন তার গায়ে কোনো ফুলের আঁচড়টাও না পড়ে। বিয়ের পরে সংসারে যেন তার প্রতিটা লোমকূপে জামার ভালোবাসার আদরের ছোঁয়া থাকে। আর এখন যেটা আপনি শুনতে চলেছেন, এই মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা লোমকূপের মধ্যে নির্যাতনের বিভৎসতার সর্বোচ্চ পর্যায়ে। আমি জানি না আপনি শুনতে পারবেন কিনা শেষ পর্যন্ত। এরকম কারোর সাথে না হোক। আমি মুখটা দেখাতে পারছি না, আমার সাথে কে আছেন খুব সঙ্গত কারণেই। আমি জানি যে যেই সময় তোমার ঘটনাটা শুরু, তোমার উপর অত্যাচারটা হয়, সেই সময় তোমার ওজন ছিল হচ্ছে 45 কেজি এবং তুমি আমাকে বলছিলে যে তোমার জামাই তোমাকে ধরে দেয়ালে থ্রো করতো। একদিন এমন হয়েছিল যে ও হচ্ছে 6 ফিট ছিল, 90 কেজি। তো ওর কাছে আসলে আমি কিছুই না। ও আমাকে যখন মানে এমন না যে সবসময় মারামারি করেছি, যে ও যখন আমাকে ভালোবাসছে, ও আমাকে এমন একটা বলে মাখাতাম ভাত, ও মাখাতো আমাকে নিজে হাত দিয়ে খাওয়াই দিত। আর ম্যাক্সিমাম ওর কোলে আর বুকেই ঘুমাইছি যতটুকু সময় ভালো ছিলাম। অবশ্যই ভালো ছিলাম। আমি ওই 2-1 মাসের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অ্যাটলিস্ট আল্লাহ আমার 2-3 মাসের সংসারের সুখটুকু আমাকে দিয়েছে। আমি এতটুকুতে আমি এখন নিজেকে আসলে সান্ত্বনাটা দিই যে আমি হয়তো বা এই 2-3 মাসের সুখটুকু অনেকের কপালে হয় না, বাট আমার কপালে হয়েছে। আই এম সো গ্ল্যাড, আই এম সো হ্যাপি উইথ দ্যাট। প্রথম তোমার গায়ে হাত তুললো কবে? বিয়ের 3 দিন পর। আমার বোনের বাসায় দাওয়াত ছিল। আসলে আমার কাছে এগুলো এখন হাসছি কেন, এগুলো আমার কাছে খুব এখন নর্মাল লাগে। কারণ আমি মনে করি হয়তো বা আমার থেকে আরও বেশি খারাপ অবস্থাও কেউ থাকতে পারে, যেটা আপনার কাছ পর্যন্ত এখনও আসেনি, হয়তো বা আসবে, ওয়েট করেন। আমি 3 দিন পর বড়াপুর বাসায় দাওয়াত ছিল। তো দাওয়াত ছিল, ও রেডি হচ্ছিল না, আমি অলরেডি রেডি। এখান থেকে আপু ফোন দিচ্ছে বারবার যে 3 দিনের দাওয়াত দিচ্ছি, খেতে আসো। পরে আমি ওকে বারবার বলাতে আমি বললাম তোমার যদি না যাওয়ার ইচ্ছে থাকে আপুকে ফোন দাও। তো এই কথাবার্তা হতে হতে একটা সময় ও ক্রেজি হয়ে যায়। ওর বডির যত ওজন আছে ওজন দিয়ে আমার গলা চিপে ধরে এবং মুখের মধ্যে কয়েকটা ঘুষি দেয়। পরে আমি সেই কান্নাকাটি ওইটা হওয়ার পরে এরপর আমি এত ভারী মেকআপ করতে হয় আমার ফেসে। আমি তো নর্মালি মেকআপ ছাড়াই থাকি, ফেসে ভারী মেকআপ করতে হয় যেন আমার ওই দাগগুলো ফুলাগুলো যেন না বোঝা যায়। আপুর বাসায় যখন আপুর বাসায় গেলাম, আপু বলে কি এত মেকআপ করছিস কেন? তখন আমি বললাম বিয়ের পর তো একটু মেকআপ তো করতেই হবে। আর এরপরে হানিমুনে গিয়েছিলাম। আমি একটু শুরু থেকে বলি। আমার স্টেপ মাদার আছে, স্টেপ ভাই, হ্যাঁ সৎ মা আছে। তো আমি যখন আমার পড়ালেখাটা করি তখন খুব স্ট্রাগল পিরিয়ডের মধ্যে করি, কারণ কেউ আমাকে পড়ালেখা মনে করাতেই চায় না। মানে ফিনান্সিয়াল সাপোর্ট বলেন, মেন্টাল সাপোর্ট বলেন, বোনদের কাছ থেকে যতটুকু পাই, কিন্তু ফিনান্সিয়াল সাপোর্টটা সেভাবে না পেলে কিন্তু আসলে হয় না। তো আমি এভাবে ফাইট করে সেশন গ্যাপ দিয়ে তারপর আমি হাল ছাড়িনি। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো তোমরা হাল ছেড়ো না, পড়ালেখাটা তোমাদের করতেই হবে, কারণ এটাই হচ্ছে সব থেকে বড় পুঁজি। আমার ম্যাট্রিকে গ্যাপ, ইন্টারে গ্যাপ, বিবিএতে গ্যাপ, কোনো জায়গায় সিডি ড্রপ করতে গেলে বলে আপনার তো ইয়ার গ্যাপ গেছে কেন? তখন আমি বলতে পারি না যে স্যার বা বস আমার কেন ইয়ার গ্যাপ গেছে। এরপর শেষ করছো ফাইনালি? হ্যাঁ, আমার 13তে বাবা মারা যায়, তখন আমি ভার্সিটিতে থাকি। ভার্সিটি থাকা অবস্থায় আব্বু ডায়ালিসিস করতো, কোমায় ছিল।
তারপরে ভাইয়ের অসুস্থ, এই অসুস্থতা, এই পুরো ফ্যামিলির পেশেন্ট রুগী টুগি সামলানোর পরে যতটুকু সময় পেতাম পড়ালেখা করে ক্লাসটা জয়েন করতাম। দেন আমি যখন আর যেহেতু আমি একটা প্রভাবশালী ফ্যামিলির মেয়ে, আমার এক্সপেকটেশন কিন্তু অনেক হাই। আমার আব্বুর কাছে, আমার আব্বুর রাজকন্যা ছিলাম আমি, কোনো কিছু চাইতে হতো না আমার। আমি পুরা মানে ব্র্যান্ডেড বলেন, যে কোনো কিছু বলেন, মানে হাই ক্লাস থেকে টপ ক্লাস, ভ্যান থেকে শুরু করে একদম হাই ক্লাসের মার্কেট থেকে আমি সবসময় শপিং করতাম। কোনো কিছুর অভাববোধটা ভেতরে কখনো ছিল না। ইভেন আমি সবাইকে বলতাম আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি একটা লিপস্টিকও চাবো না, কারণ আমার সব কিছুই আছে। সো দ্যাট আমি তারপরে কি তোমার আব্বা চলে যাওয়ার পর থেকে তোমার চলে যাওয়ার, আব্বু থাকা অবস্থাতেও যেহেতু আমার আব্বু ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, শিল্পপতি ছিলেন, আমি তার এত ব্যস্ততা ছিল যে, আর আমরা ভাই বোন অনেকগুলা, যেহেতু আমার বাবার ওরকম সময় ছিল না। আগে তো মানে বাবারা বিজনেস করতো আর মারা সংসার সামলাতো, বেবি সামলাতো, ওই রকম আমাদের অনেক বড় ফ্যামিলি ছিল। তো ওই রকমই আমি পড়ালেখা করতাম, স্ট্রাগল করে পড়ালেখা করতাম, কারণ আমার ভাইটা হচ্ছে বিজনেসের অ্যাকাউন্ট সামলাতো। আমার বাবাকে ডিরেক্ট কথা বলার মতো বা সুযোগ পেতাম না, আব্বু টাকা দেন বা কি, আব্বা টাকা দেন। তো আব্বা ভাইয়াকে বলে বলে টাকা নিতে হতো আমার। ভাইয়া চাইলে অনেক কিছু কনসিডার করতে পারতো, অনেক সময় কনসিডার করতো, অনেক সময় কনসিডার করতো না, বাট আমাদের টাকার কোনো কমতি ছিল না। স্টিল নাও, এখনো নাই, বাট ওইটা থেকেও বঞ্চিত আমি এখনো। ওইটা পরে একটু পরে আসি। কারণ আমি কোনো কিছু লুকাতে চাচ্ছি না এবং কোনো মিথ্যা বলতে চাচ্ছি না। আমি আমার ফ্যামিলি আমার জন্য যতটুকু করেছে ততটুকু বলবো, যতটুকু করে নাই বা করা উচিত ছিল সেটাও আমি বলবো। আমার আব্বু মারা যায় 2013-তে মারা যাওয়ার পরে, তখন ভার্সিটিতে পড়ি আমি। অনেক সময় মারা যাওয়ার পরে অনেক কিছু ফেস করি। বাবা না থাকলে বা একটা বট গাছ না থাকলে মারাও যে কত সময় অসহায় হয়ে যায়, নিজের সন্তানের জন্য অনেক কিছু করতে পারে না। আর আমার মা অনেক সহজ সরল, অনেক বেশি সহজ সরল, আপনি বোম্মা ইন্টু শব্দ করবে না সে। মানে আমি মাকে মাঝে মাঝে বলি, তুমি একজন ঈশ্বর মেয়ে। আমার নানা ছিল হচ্ছে নেভিতে ছিল। আমি বলছি, মা তুমি একজন অফিসারের মেয়ে এবং তুমি একজন চেয়ারম্যানের ওয়াইফ, তোমার দুইটা ব্যাকগ্রাউন্ড স্ট্রং, তুমি কেন কথা বলতে পারো না? তুমি কেন তোমার সন্তানের জন্য ফাইট করতে পারো না? সেও তোমার সন্তান, আমিও তোমার সন্তান, তাহলে তুমি কেন মুখ খুলে বলতে পারো না আমার মেয়ের এটা লাগবে? ওর বাবা নাই তো কি হয়েছে, আমি তো মা আছি, এখনো বেঁচে আছি। তো এই জিনিসটা আমার মা বলতে পারে না। এর জন্য মার উপরও আমার এখনো অনেক অভিমান, অনেক অভিযোগ। আমার মার সাথে আমি ঠিক মতো ফোনে কথাও বলতে পারি না। খুব রাগ হয় যে মা তুমি কেন কথা বলতে পারো না? তো সরি, আমার পাটা কাঁপতেছে। আমার এরপরে যেটা ডিসিশন হয়, আমাকে বিয়ে দিতে হবে। স্টেপ ব্রাদার, আপন ভাইরা, আমার সবাই, সৎ ভাই আপন ভাইরা মিলে সবাই বসার পরে যেটা সিদ্ধান্ত নিল যে আগে ওকে বিয়ে দিতে হবে, না হলে সম্পত্তি বন্টন হবে না। তো আমার বড় ভাই আমাকে বুঝালো যে এখন যদি তোমার অনুষ্ঠান করে বিয়ে দিই তাহলে সবার কাছ থেকে টাকাটা যাবে, আর যদি তুমি যখন সম্পত্তি বন্টন হয়ে যাবে তখন তোমার খরচ দিয়ে তোমার বিয়ে করতে হবে। তো এখন তোমার বিয়ে করতে হবে তাড়াতাড়ি। তোমার কোনো পছন্দ আছে? ওই সময় আমার কোনো আসলে কেউ পছন্দের ছিল না। কজ আমার বাবা যখন কোমায় ছিল তখন আমার ফিয়ন্সির সাথে, আমার বাবার লাশও দেখতে আসে নাই। ওইটা আমি আরেকবার বলবো যদি কখনো সুযোগ হয়। এর জন্য আমার ফিয়ন্সির সাথে আমি কাট আপ করে দিয়েছিলাম। তো ওই সময় আমার অ্যাফেয়ার ছিল না বিধায় আমার একটা ফ্রেন্ড ছিল, ও বললো, আমি ওকে জিনিসটা শেয়ার করলাম যে দোস্ত আমাকে তো বিয়ে দিতে চায়, আমি বিদেশি ছেলে টেলে আন্দাজে কাকে বিয়ে করবো, আমি তো এমনি মানে আমি বিশ্বাস জিনিসটা আসে না। তো আমার ফিয়ন্সি বললো, আমার 20,000 টাকা স্যালারি, আমাকে বিয়ে করবি? হয়তো বা ঘর ভাড়া দিতে পারবো, একটু খাবার দিতে পারবো, 3 বেলা না হয় 2 বেলা খাওয়াতে পারবো, আমাকে বিয়ে করবি? তখন আমি ওকে বললাম যে আমি তো বিয়ের সিদ্ধান্ত নিতে পারবো না, তুই আমার ভাইকে ফেস কর। ভাইয়ের নাম্বার দিলাম, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলো। ভাইয়ারা ওর সাথে, আমি যতটুকু আমার ফ্রেন্ড সম্পর্কে জানতাম যে ও ঘুমের ট্যাবলেট খায়, এটা ও ছেড়ে দিচ্ছে, ও এতটুকু আমার কাছে শেয়ার করেছে। আচ্ছা নীরব ভাইয়া, আপনার সাথে আমি এখন কথা বলতেছি, আমি কি জানি যে আপনি রাত্রেবেলা কি নেশা করেন?
জানি না, কিন্তু আপনাকে দেখে বোঝাও যাবে না, কোনো মানুষকে দেখে সেম ইয়ার সবাই আমাকে অপবাদ দেয়, আগে দেখিস নাই, আগে বুঝিস নাই, আগে বলিস নাই, এই কথাগুলো আমি ফেস করি। তখন আমি বলি, আমি আপনার সাথে কথা বলছি, আমি কি জানি যে আপনি রাত্রেবেলা কি করেন, আপনি কি নেশা করেন? আমার ভাইয়া আমি এত ফেস করতেছি যে আমি এখন স্ট্রংলি কথা বলা শিখে গেছি ভাইয়া। তো তার মানে তোমার খুব বেশি পরিচিত ছিল না ছেলেটা, মোটামুটি বন্ধু ছিল, মোটামুটি বন্ধু ছিল। এবং সে প্রপোজ করার পরে বাড়ি সবাই বলল, বাড়ি সবাই কোনো খোঁজ খবর নাই। ওর বাবা মা ডিভোর্সি ছিল, মা এক জায়গায় বাবা এক জায়গায়, বাবা বাবার মতো বিয়ে করেছে, মা মার মতো বিয়ে করেছে। তো আমি এর জন্য চিন্তা করলাম, আমার মা যেটা চিন্তা করলো যে ছেলেটা যেহেতু সবাই থেকেও কেউ নাই, তাহলে ছেলেটা নিশ্চয়ই আমার মেয়েটাকে অনেক ভালোবাসবে, আর ফিনান্সিয়ালি যেহেতু ছেলেটা অনেক উইক, সেহেতু ছেলেটা আমরা টেক কেয়ার করতে পারবো, প্লাস আমার মেয়েরকে অনেক টেক কেয়ার করবে। আসলে আমাদের এক্সপেকটেশন এটাই ছিল। আমি কখনো বড়লোক ছেলে বিয়ে করব, ছেলের ফ্ল্যাট থাকতে হবে, গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, আই নেভার এক্সপেক্টেড। আমি বলছি যে আমি এই টাইপের লোভ জিনিসটা আমার ভেতরে কখনোই ছিল না, স্টিল সবই ছিল। এক্স্যাক্টলি, আমার সবই ছিল, তো বাপ সবই করে দিয়ে গেছে, তোমার কি লাগে? আমার কোনো কিছু লাগতো না। তো আমি এর জন্য ভাইয়ারা রাজি করে খুব তাড়াতাড়ি 3 মাসের মধ্যে এনগেজমেন্ট, বিয়ে টিয়ে সবকিছু ধুমধাম করে দিল। এরপরে বিয়ের 3 দিন পর তো বললাম মায়ের কথা। হ্যাঁ, এরপরে হানিমুনে গেলাম। হানিমুনে যাওয়ার পরে যেটা হলো, ও ছবি তুলবে না, বলে ছবি তোলা হারাম। আচ্ছা, ছবি তোলা হারাম, আমার সাথে ছবি তুলবে না, আমি ছবি তোলা হারাম। পরে আমি ওকে একটা কথা বললাম, তখন প্রাসাদ প্যারাডাইসের সামনে দিয়ে হাঁটছিলাম, 2 পাশে শাল গাছ। আমি বললাম, তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে ছবি তুলে তো তুমি ফেসবুক ভরে দিয়েছো, তখন তোমার ছবি তোলা হারাম ছিল না? আমি কথা বলে সামনে ক্রস করে জাস্ট চুলটা ধরে আমার মাটির মধ্যে থ্রো করলো, থ্রো করে মানে এরপরে লাথি থাপ্পড় সবার সামনে। হানিমুনে গিয়ে প্রথম দিনে হ্যাঁ, মানে জাস্ট বিচে গিয়েছি, ছবি তুলবো মাত্র, হানিমুনে বাস থেকে নেমে লাগেজগুলো হোটেলে রেখে জাস্ট প্রথম বিচে গিয়েছিলাম। মারতে মারতে এমন অবস্থা যে ও রিক্সা দিয়ে নিয়ে হোটেলে যাওয়ার পরে আমার তো ওর যে ওজন, ওই মায়ের খাওয়ার পরে আমার আর শরীরে শক্তি থাকে না ভাইয়া, তখন আমি হাত পা ছেড়ে দিছি, আমি হোটেলে ঘুমাইছি। পরে এরপর আবার ও আমাকে আবার টেক কেয়ার করছে, ও আবার যত্ন করছে, আদর করছে, সরি বলছে। হাজব্যান্ড তো আসলে অনেক অন্যায় করার পর একবার সরি বলি না, আমরা মেয়েরা ভুলে যাই। এর মধ্যে সরির কি আসলো? তোমার কুত্তার মতো মারলো এবং তারপরে তুমি সরিতে তার হয়ে গেল, মানে এটা তো ভুল না, এটা তো অপরাধ। কি করার ছিল ভাইয়া? আমি যদি আপনাকে কোশ্চেনটা করি, কি করার ছিল না, কি করব? সরি বলছে, এটা মানা ছাড়া একটা মেয়ের কি করার থাকে? কি করার থাকে? গল্প শেষ করো, তারপরে বলছি কি করার থাকে। এরপর আস্তে আস্তে যখন 6 মাস হয়ে গেল, ও প্রথম আমাদের সময়গুলো অনেক সুন্দর ছিল। ওর অফিস ছিল গাজীপুরে, ও গাজীপুর থেকে আসতো, আমি এয়ারপোর্টে দাঁড়াতাম, একসাথে দুজনে হালিম খেতাম, পুরি খেতাম, পরে একসাথে বাসায় ব্যাক করতাম। অনেক সময় এমন গেছে, আমি তো ছোট্ট খাট্ট পাতলা ছিলাম, আমি বলতাম যে 4 তলা, আমার উঠতে খুব কষ্ট হতো, তখন আমি বলতাম আমার পায়ের রগের না টান লাগছে, ও প্রায় আমাকে কোলে করে 4 তলা উঠাতো। এই স্মৃতিগুলো নিয়ে আমি এখনো বেঁচে আছি ভাইয়া, আমি এখনো মানে কারোর সাথে জড়াতে পারি না যে ও যা করছে, ও যে আদরটুকু আমাকে, যে যতটুকু করছে ততটুকু আমার কাছে অনেক এনাফ ছিল। ও 4 তলা গান গাইতে গাইতে আমার 4 তলা উঠায় বলতো যে নে, তো ফান করতাম খুব। দেন আস্তে আস্তে ব্যাপারগুলো হয়েছে যে ও খুব সত্যবাদী ছিল আমার কাছে, ওই সময়টুকু পর্যন্ত খুব সত্যবাদী ছিল, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে ও অফিসে আগে যায়, বাসায় লেট করে আসে, আগে সেই দিনগুলো আমি পাচ্ছি না। মোবাইল নিয়ে ওয়াশরুমে যায়, মোবাইল নিয়ে বাইরে বারান্দায় গিয়ে কথা বলে। দেন আমি ওকে কোয়ারিজ করলাম যে এনি প্রবলেম, মানে আমার কাছে কি কিছু হাইড করতেছো, তাহলে তুমি আমাকে বলো, আমি সেই স্পেসটুকু আমি তোমাকে দিব, কারণ তুমি জানো আমি তোমাকে অনেক ছাড় দিয়েছি, তুমি যদি আরেকটু ছাড় চাও আমি সেটাও দিব। তো বললো যে না, ওইরকম কিছু না। আর আমি ওকে মেয়ে দিয়ে কখনো সন্দেহ করিনি, আমি কখনোই সন্দেহ করিনি, স্টিল না, এখনো সন্দেহ করি না, এখন কথা বাদ দিয়ে আমি কখনো সন্দেহই করি নাই। ইভেন ওর মোবাইলটা কখনো আমি চেক করিনি, ওর পাসওয়ার্ডটা কখনো জানতে চাই নাই, মানে এটা ওর পার্সোনাল অ্যাসেট, ওর পার্সোনাল মানে সবকিছু, আমি কেন ওইটার ভিতরে মানে ইন্টারফেয়ার করব? আর ও কখনো আমার কাছে এভাবে চাই নাই। তো এই ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লাগতো যে এই চিপ মেন্টালিটিগুলো ওর ভেতরে কখনো ছিল না। যখন আমি
ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কিছু চাচ্ছ বা ই করতেছো, পরে দেখলাম আস্তে আস্তে আমাদের আরেকটা রুম ছিল, ছোট রুম, ওই রুম আটকায় যেন কি করে, কিসের যেন স্মেল আসে। তো আমি এগুলা বাদ দিলাম, আমি যে এত কিছু নিয়ে ঝগড়া করলে আবার মায়ের খেতে হবে, সো এগুলা আমি ইগনোর করলাম। ইগনোর করার পর তো যেদিন ও আমাকে একদিন বলতেছে চলো আজকে থার্সডে তো আজকে পার্টি করি। আমি বলতেছি যে কিসের পার্টি করবা? তো আমি যেটা জানি যে ডিজে পার্টি বা গান ছেড়ে মজা করা, ভালো ফুড খাওয়া, হ্যাঁ, বা বাইরে কোথাও ডিনার করা, হোয়াট এভার, পার্টি পার্টি বলতে আমরা যেগুলো বুঝি। তো আমার তো নর্মাল সাধারণ মানুষের সাধারণ সেন্স। এখন ও আমার বলতেছে যে পার্টি করে, আমি বলছি ফাইন, হ্যাঁ। তো বলছে আমি আসতেছি অফিস থেকে, তখন অফিস থেকে আসতেছে, আসার পর ও ফয়েল পেপার বের করলো। এখন থেকে আসলে ঘটনাগুলো শুরু, এতক্ষণ ছিল ইন্ট্রো। ও যখন ফয়েল পেপার বের করলো বলতেছে যে তুমি তো সিগারেট খাইছো। আমি বলছি কি হ্যাঁ। পরে বলো তুমি জাস্ট পাইপটা নিয়ে তুমি ধোঁয়াটা টানবা ভেতরে। আমি বলছি এটা কি? পরে যখন ও বের করে দেখালো তখন আমি বলতাম এটা তো ইয়াবা। তো বলতেছে এটা তোমাকে অনেক এনার্জাইজ করবে, আমরা সারা রাত অনেক মাস্তি করতে পারবো, অনেক মজা করতে পারবো, হ্যাঁ, তুমি এটা নিলে বেটার ফিল করবা, একবার ট্রাই করে দেখো। আমি অনেক কিউরিয়াস ছিলাম, হ্যাঁ, যেহেতু আমার হাজব্যান্ড বলছে ফাইন, যেহেতু কখনো আমি এটা করি নাই, ট্রাই করি নাই, তখন আসলে কিউরিয়াসনেস থেকেই চলে আসছে ব্যাপারগুলো। তারপরে ও আমাকে কয়েকটা খাওয়ালো, কারণ এটা অনেক প্রসেস করে অনেক কিছু করে করতে হয়। এরপরে দেখলাম খুব সময় আমরা মুভি দেখলাম, তা আমার ঘরের যে জমানো কাজগুলো ছিল সে সব কাজগুলো আমি কমপ্লিট করলাম, খুব এনার্জেটিক ফিল করলাম। এরপরে আবার এক সপ্তাহ পর পার্টি করবো, আমার কাছে টাকা চাইলো। প্রথম কিন্তু ও ফ্রি খাওয়ালো আমাকে, দ্যাটস দ্য পয়েন্ট, যে ও আমাকে কিন্তু প্রথম ফ্রি খাওয়ার টেস্ট করলো, যে আমার আগ্রহটা দেখার জন্য। আমি ওই দিন অ্যাভয়েড করলাম যে আমার কাছে টাকা নাই। পরে ও নিজের টাকা দিয়ে নিয়ে আসছে 1000 টাকা দিয়ে 3টা ইয়াবা নিয়ে আসছে, 100 টাকার সিগারেট নিয়ে আসছে, 1000 টাকা বাজে। তো নিয়ে আসে, ওই দিনও খাওয়াইছে, ওই দিনও আমরা 2টা মুভি দেখছি, হিন্দি মুভি একটা ইংলিশ মুভি দেখছি। ও আমার কাজ করে দিচ্ছে, রান্না বাড়া করছে, একবারে ফ্রিজ আপ করার জন্য রান্না বাড়া করছি বেশি করে গেল। এরপর 2 দিন পর তো এরকম করতে করতে 2 দিন পর আমি কি করছি, 3 দিনের দিন টাকা কন্ট্রিবিউট করতে হয়েছে আমার, যে তুমি দাও, তোমার কাছে টাকা আছে আমি জানি। আমি কি ফাইন। এবং আমার ব্যাংকে, আমার 3টা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, ডাচ বাংলা, ABL, IFIC। তো ও জানে যে 3টা অ্যাকাউন্টে আমার টাকা আছে। আমি ঈদের সময় খুব ভালো অঙ্কের টাকা পাই, যেহেতু আমার ফ্যামিলি অনেক বড়, সবার কাছ থেকে গিফট পাই, এবং টাকাগুলো সব জমাই আমি। এরপর ও আমাকে বললো আমি জানি তোমার টাকা আছে, টাকা দাও। তো আমি টাকা তখন দেওয়া শুরু করলাম। আমিও আস্তে আস্তে ওই নেশার দিকে ধাবিত হলাম, মানে অগ্রসর হলাম। দেখলাম যে আবার যদি নেশা নাও করতাম ওর সাথে, আমাদের স্কেজুয়াল মিলতো না। কারণ আমি সারাদিন কাজ করার পর রাত্রেবেলা আমার হাজব্যান্ডকে সময় দিব, ও কি করতো অফিস করার পরে ও আলাদা হয়ে চলে যেত অন্য রুমে। মানে আমি তখন একাই থাকতাম, সারাদিনও একা, তখনও একা। ওর মতো ও দুনিয়া লুডো খেলতো, মোবাইলে মুভি দেখতো, ওর সাথে আমার টাইম স্কেজুয়াল মিলতো না। এরকম করতে করতে দেখা গেছে যে আমি ওর সাথে ভালো টাইম স্পেন্ড করার জন্য, সময় কাটানোর জন্য আমিও তখন ওর সাথে জয়েন করলাম, এবং ভালোভাবেই জয়েন করলাম। এভাবে চলতেছিল। কিন্তু যখন আমি যেদিন না করতাম যে আমি টাকা দিব না, এটা ভালো না। কারণ আমি ছোটোবেলা থেকে আমার অনেক মেডেলস, অনেক সার্টিফিকেট আছে, আমি স্পোর্টসে ছিলাম, অ্যাথলেটিক্সে ছিলাম, আমার প্রত্যেকটা মানে কালচারাল প্রোগ্রাম বলেন, যে কোনো কিছু বলেন, প্রত্যেকটা ব্যাপারে আমার প্রাইজ আছে। তো আমি খুব হেলথ কনসিয়াস ছিলাম, স্টিল না এখনও। তো ও আমাকে বলতো যে তুমি এভাবে চলো, আমরা চলি, এইভাবেই তোমার সময় ভালো কাটতেছে। আমি বলতাম না, এটা আসলে সময় না, এটা ভালো সময় কাটতেছে না, আমি এরকম লাইফ আমি চাই না। তুমি যখন যাও, আমি সারাদিন ঘুমাই, হ্যাঁ, আমি শরীরে যখন নেশার ইয়েটা চলে যায় তখন আমি সারাদিন ঘুমাতাম, শরীরে শক্তি পেতাম না, কারণ ওইটা খেলে মুখের টেস্ট নষ্ট হয়ে যায়, আমি সারা রাত কিছু খেতাম না। এরকম করে করে যখন আমি টাকা না দিতাম, হয়তো বা ও ঘুমাতো, না হয় কোনো একটা রিজনে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতো, ঝগড়া করে মাইর দিত। মানে মাইর রেগুলার চলতেছে? মাইর রেগুলার না, মানে ও রিজন লাগতো। তখন ও র্যান্ডামলি নেশা করতো। নেশা মানে ও সকালবেলা 6টার সময়, যেখানে 9টার সময় অফিস, 6টার সময় বের হতো,
ওর ফ্রেন্ডের এখান থেকে ও নেশা করতো, দেন ও অফিসে যেত। ইভেন অফিসে গিয়েও অনেক সময় নেশা করতো, এটা অফিসের মানুষরাই বলছে আমাকে। একটা সময় মানে এত অ্যাডিক্টেড হয়ে যায় আর এত মারামারি শুরু হয় আমাদের মধ্যে, জাস্ট আমাকে একদিন আছে মানে ওর অফিস থেকে ওকে বের করে দেয়, একটা সময় বের করে দেয়। ওর অফিস থেকে বের করে দেওয়ার পর বললো যে আমি বাইক কিনবো, টাকা দাও। আর এই মায়ের কারণেই কিন্তু আমার 5টা বাসা চেঞ্জ করতে হয়েছে। 5বার বাসা চেঞ্জ করতে? হ্যাঁ, আমি 1.5 বছরে 5টা বাসা চেঞ্জ করছি বিকজ অফ এই যে মায়ের কারণে। কারণ আমার ও এত জোরে জোরে দরজা ধাক্কাইতো আর এত মানে গায়ে হাত তুলতো। ও যখন আমাকে মারতো তখন আমার গায়ে কিন্তু কাপড় রাখতো না। ও প্রথমে বুকের মধ্যে থাপড় দিয়ে মানে আমার জামাটা ছিঁড়ে ফেলতো। ও আমার ছিঁড়ে ফেলে তারপর বুকের মধ্যে ঘুষাইতো, বুকের মধ্যে মারতো, মুখের মধ্যে মারতো, যেন মুখ নিয়ে যেন কোথাও না যাইতে পারি। আমার বুকের মধ্যে দেখতে না পায়। আমি নিজেকে রেস্কিউ করার জন্য যেন আমি দরজা না খুলতে পারি। খালি গায়ে তো দরজা খুলতে পারবো না আমি, রাইট? আমি তো খালি গায়ে দরজা খুলতে পারবো না। খালি গায়ে তো বারান্দায় গিয়ে বলতে পারবো না প্লিজ কেউ আসেন আমাকে সেভ করেন। খালি গায়ে তো আমি বলতে পারবো না প্লিজ আমার কেউ বাঁচান। এর জন্য আমার জামাটা ছিঁড়তো, জামাটা প্রত্যেকটা গেঞ্জি জামা যা পরা থাকতাম সব ছিঁড়ো আমাকে মারতো। মারার পরে এমন কোনো দিন আমি সেন্সলেস না হইতাম। আর এই মায়ের শব্দগুলা বাড়িওয়ালাগুলো নিচে উপরে চলে আসতো। উপরে চলে আসার পরে তখন ও বলতো যে ঠিক আছে আর হবে না। পরে বাড়িওয়ালা নোটিশ দিত আপনারা চলে যান, আপনাদের রাখবো না, কারণ কখন মার্ডার হয়ে যাবে, পুলিশ কেসে আমাদের জড়াইতে হবে। তো এমনও আছে ও আমাকে এভাবে দেয়ালের মধ্যে থ্রো করতো। আপনি একটা বল যদি টেনিস বল যদি দেয়ালের মধ্যে থ্রো করে সে নিচে পড়তো না, দেয়ালের মধ্যে থ্রো করতো, আমি ওয়ালের মধ্যে গিয়ে মাথায় বাড়ি খেতাম, নিচে গিয়ে আমি পুরা আমার কোমর টোমর সব। এমনও আছে আমি মায়ের খেয়েও সকালবেলা ওর জন্য আমি রান্না করতাম। পরে যখন আমার খালা শাশুড়ি বললো যে ও তোর গায়ে মানে ও যদি তোর গায়ে হাত দেয় তাহলে তুই রান্না করা বাদ দিয়ে দিবি, রান্না করা বাদ দিতাম, তখনও মার খাইতাম। আর কেউ জানে না এই তোমার উপরে এই পাশবিকতা হচ্ছে, কেউ জানে না? আমার বাড়িওয়ালা ছাড়া আমার ফ্যামিলি কেউ জানে না। তুমি বলোই না? হাজবেন্ড অনেক শক্তিশালী, বাবা নাই, মার মুখ মানে মা বেঁচে থাকতেও মা কোনো কিছু বলতে পারে না। ভাইরা আমার এন্ট্রি বিকজ অফ অ্যাসেট, সম্পত্তির কারণে। কাকে বলবো ভাই? আমার কোনো লিগ্যাল গার্ডিয়ান নাই, থাকতেও নাই। আমার লিগ্যাল গার্ডিয়ান এখনো নাই, আমার লিগ্যাল গার্ডিয়ান নাই। কারণ এত বড় একটা ফ্যামিলির মেয়ে হয়ে আমি এখনো একা নিজের সাথে ফাইট করতেছি ভাইয়া। আমার লিগ্যাল গার্ডিয়ান আমি কাকে মানবো? তো শ্বশুর শাশুড়িকে কোনোদিন বলো নাই? হ্যাঁ জানে। কেমনে জানে? একদিন এমন হয়েছে যে আমার ও কোনো একটা রিজনে আমি যদি চুপও থাকতাম ও বলতো যে সাইলেন্ট বোমা মারো কেন, তুমি সাইলেন্ট থাকো। আমি চুপ থাকলেও ওর সমস্যা, ও বারবার মানে আমাকে পোক করতো, মানে কিছু একটা বলো। কিন্তু আমি আমার মা সবসময় শিক্ষা দিচ্ছে হাজবেন্ড ঝগড়াগুলো কখনো কথা বলবি না। আমি তখন না চুপ করে সহ্য করতাম, বলতো যে সাইলেন্ট বোমা, সাইলেন্ট কিলার, তুমি কথা বলো না ইচ্ছা করে, আরো ঝগড়া বাজাও বেশি করে। তো একদিন ও আমাকে এমনভাবে মারছে, মারার পরে আমি নিজেকে রেস্কিউ করার জন্য আমি বাথরুমে গেছি। বাথরুমে যাওয়ার পরে ভাগ্যবালা হাতে আমার মোবাইলটা ছিল, আমার শাশুড়িকে ফোন দিয়ে বললাম, জাস্ট ফোনটা দিছি যে মাম্মি আজকেই মনে হয় আমার শেষ দিন, মাম্মি আমাকে মাফ করে দিও। এই কথা বল ততক্ষণে দরজা ভাঙা শেষ। দরজা ভেঙে মোবাইলটা আমার হাত থেকে কেটে আমাকে ওই ওয়াশরুমের মধ্যে কমোডের মধ্যে ওইখানেই আরও মারার পরে আমি তো আর সেন্স তো থাকে না, গোসল টোসল করে আমি যখন বিছানায় শুয়েছিলাম এরপর গোসল টোসল করে আমি তখন সেন্স ছিল না আমার। তো এতটুকু আমার মনে আসে যে আমার শাশুড়ি আমাকে দেখতে আসছে, আমার শাশুড়ি আমার গায়ে থেকে কম্বলটা সরাবে, যে আমাকে উঠাবে, তখন ও পাশ থেকে বলতেছে মামি ওকে উঠায়ও না, ওর কম্বলটা সরাও না, ওর গায়ে কাপড় নাই। মানে ও আমাকে মারতে মারতে আমার কাপড়ই রাখতো না গায়ে। ও আমাকে গোসল টোসল করে, ওয়াশরুমে গোসল করে, আমাকে জাস্ট কম্বলের মধ্যে বিছানার মধ্যে জাস্ট শুয়াই দিছে। এরপরে যেটা হলো, এরপর আমার শাশুড়ি সুন্দর করে আমাকে কাপড় টাপড় পরালো। আমি আসলে স্পিচলেস, ওই সময় কি বলবো আসলে, বলার মানে এনার্জিটুকুও থাকে না ভাইয়া। তাদের রিয়াকশন ছিল না? কি রিয়াকশন করবে? আমি ওই সময় আসলে এত মানে খেয়াল নাই, কোনো রিয়াকশন ছিল না। আমার শ্বশুর শাশুড়ি এসে স্টেপ ফাদার শ্বশুর সে তারা দুজনে এসে আমাকে নিয়ে বনশ্রীর একটা নামকরা হসপিটালে নিয়ে যায়। ওই হসপিটালে নিয়ে আমাকে ট্রিটমেন্ট করে, যে কি হয়েছে তো বলতে পারে না, তো হাজব্যান্ড মারছে। তখন বলছে যে পড়ে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পাইছে, তখন আমাকে এই ট্রিটমেন্ট করে আমাকে নিয়ে আসছে। এরপর তাদের ছেলের কাছে দিতে চায়নি আমাকে, অনেকবার নিতে মানে ও ফোন দিচ্ছিল যে নিয়ে যাব,
আর ডাক্তার কয়দিন আমাকে জাস্ট ব্যথা কমার জন্য ব্যথার ওষুধ আর ঘুমের ওষুধ দিচ্ছিল। আমি জাস্ট ঘুমের মধ্যে ছিলাম, কারণ আমার শরীরের এত জায়গায় জখম ছিল যে কোন জায়গায় জখম ছিল না সেটা আমি বলতে পারবো না। কারণ আমাকে ডাক্তার ওষুধ দেওয়ার পর আমি আসলে মানে এতটাই উইক ছিলাম, মায়ের খাওয়ার পর এতটাই ব্যথা ছিল যে আমার কোন জায়গায় ব্যথা আছে আর কোন জায়গায় ব্যথা নাই সেটা আমি ওই সময় ফিল করতে পারতাম না। এরপরও আবার ও আমাকে এসে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর যেটা হলো, ওই একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতে বাসা চেঞ্জ করলো। নেশার ডোজ বাড়তেছে, ইয়াবার ডোজ বাড়তেছে। তখন বলতেছে যে যখন অফিস থেকে ওকে বের করে দিছে, বের করে দেওয়ার পর মাঝখানে আর একটু কথা বলি, শেষের দিকে আসো তুমি, একটু মাঝখানের দিকে বলি। কজ ওর 6 মাস জব ছিল না, মানে ওইখানে অফিসের খারাপ অবস্থা ছিল, পুড়ে গেছিলো। 6 মাস জব ছিল না, 6 মাস আমি চালাইছি, ওই 6 মাস আমি চালাইছি। ও বলছে আমি তোমাকে দিয়ে দিব, আর ও প্রতিনিয়ত আমার কাছ থেকে টাকা নিত। আমার যে কার্ড, আমার ব্যাংকের কার্ড ওর কাছেই থাকতো, এবং পিন নাম্বারও জানতো। আমি জাস্ট মেসেজে দেখতাম যে ও টাকা উঠাচ্ছে। ও বলছে আমি তোমাকে সময় মতো শোধ করে দিব। এরকম করে অলরেডি 3 লাখ টাকা ক্রস হয়ে গেছে। লাস্টে আমাকে বললো যে আমাকে টাকা ধার দাও, বাইক কিনে দাম, পাঠাও চালাবো। জব অফিস থেকে ওকে বের করে দিছে। আমি বললাম যে দিব। ওইখান থেকে ওর মা আর ওর খালা বলতেছে ও যদি বাইক অ্যাক্সিডেন্ট করে এর দোষ পড়বে তোমার উপরে। এখান থেকে খালা শাশুড়ি বলতেছে টাকা দিও না। আর এখান থেকে ও বাইকের জন্য ক্রমান্বয়ে নেশার ডোজ বাড়াচ্ছে, প্লাস আমাকে গায়ে হাত তুলতেছে। একদিন যখন আমি বললাম যে আমি তোমাকে বাইক কিনে দিব না, আমি টাকা দিতে পারবো না, ওই দিন জাস্ট ফুটবলের মতো একটা লাথি মারলো। লাথি মারার পর আমি ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে ছুঁড়া পড়লাম। এরপর চুলটা ধরলো, চুলটা ধরে চিৎকার করতেছিলাম, আশেপাশে সবাই বিল্ডিংয়ের মানুষরা দেখতেছিল। এরপর চুলটা ধরে স্যাচরা আমাকে বেডরুমে নিয়ে আমার পেটের উপরে বসে বুকের মধ্যে ঘুষাইতেছিল। আমার ওর মতো একটা ওয়েট মানুষ, তখন ভাই বেশি যখন মায়ের খাওয়া হয় না তখন আর সেন্সও কাজ করে না। আমি যে তখনও আমার শরীরের জামা অলরেডি গন, চলে গেছে। আমি জাস্ট মায়ের খাইতেছি, দমটা কোনো রকমে আসি। এরপরে সবাইকে বলতেছে টাকাই তবে। পরের দিন কোনো এক সোর্সে টাকা নিছে আমার কাছ থেকে, বলছে কোনো একটা সময় দিয়ে দিব। 4 লাখ ক্রস। যখন ও ইয়াবার ডোজ বাড়াচ্ছে, সব থেকে ক্রুশিয়াল মোমেন্ট যেটা গেছে যে ও ইয়াবা খাইতো, আমাকেও খাওয়াতো, ও খাইতো, আমাকেও খাওয়াইতো। জবলেস ছিল, সারা রাত জেগে থাকতো, সারা রাত আমার বাসায় ছেলেরা আসতো, আর আমি আমার বেডরুমে আমি একা একা সময় কাটাতাম। আর আশেপাশের মানুষ বলতো যে এই ছেলে বউ ভাড়া দেয়। আমার মতো এরকম একটা ব্যাকগ্রাউন্ডের মেয়ে, এত বড় এই কথা আমার শুনতে, আমি যখন দোকানে যেতাম আমার দিকে সবাই নষ্ট দৃষ্টিতে তাকায়। ওই বাপের মেয়ে বলতেছে যে বউ ভাড়া দিয়া চলে। ও ডিলার এনে বাসায় ডিলার এনে 50টা 100টার মতো ইয়াবা খাইত। সব আমার টাকা। ভাই এমনও আছে ঈদে যদি কেউ 5,000 টাকা দিত, আমি চিন্তা করতাম এই 5,000 টাকা দিয়ে আমি ড্রেস কিনবো না, আমি 3,000 টাকা দিয়ে ড্রেস কিনে দিই, 2,000 টাকা দিয়ে ওরা শপিং করে দেই। আমি একটা রিস্ট ওয়াচ কিনছি, সেটা যদি সেলক্সের হয় ওর একটা ক্রিডেন্সের ঘড়ি কিনে দেই, সেটা যদি রাডার হয় ওর একটা টাইটানের ঘড়ি কিনে দেই। আমি প্রত্যেকটা সময় আমি ওরে নিয়ে আগে চিন্তা করছি যে ও তো আমার সাথে চলতেছে, একটা মানানসইয়ের তো ব্যাপার আছে। আমি সবসময় মানে ওরা আমি অন্যভাবে দেখতেই পারতাম না, আমি এতটুকু রেসপেক্ট আর আদর করার চেষ্টা করছি। তুমি বিরলি কেমন করে বলো তো? এরপর অনেক দিন অনেক সময় গেছে যে আমার প্রায় 1.5 মাসের মতো ও ড্রয়িং রুমে ঘুমাতো, ও ছেলেদের সাথে আড্ডা দিয়ে, ছেলেরা একসাথে সবাই মিলে ইয়াবা খাইতো।
অনেক ছেলে, মানে সব লো গ্রেডের ছেলেগুলা, মানে বস্তি বস্তি ছেলেগুলা মানে আসতো, আইসা ওইখানে ওর সাথে একসাথে ইয়াবা সেবন করতো। আর আমি মানে এমনও আছে ও দোকানে যাবে, আমি যেখানে বেডরুমে, ও কতটুকু কমন সেন্স ছিল না ওর, মানে আমি বেডরুম থেকে ঢুকে যখন আমি ওরে ডাকতেছি তখন একটা ছেলে বলতেছে ভাবি ও তো দোকানে গেছে। মানে এতগুলো ছেলে আমার বাসায় রেখে ও দোকানে চলে যেত, ও যেখানে সেখানে চলে যেত, কখনো চিন্তা করতো না যে এই ছেলেগুলো দ্বারা আমার লাইফটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কখনো বুঝতো না এই জিনিসগুলা। কারণ আমার একটা প্রশ্নের উত্তর দাও, তোমাকে কুত্তার মতো মারতেছে এভরিডে, তোমাকে সব কিছু থেকে বঞ্চিত করতেছে, তুমি জানতেছো ছেলেটা এডিক্টেড, তুমি জানতেছো সে জবলেস, তুমি জানতেছো যে হি ইজ আ এনিমেল, তারপরে কোন আওলাদে তুমি তার সাথে পড়ে আছো বলো তো? কোথায় যাব? কোথায় যাওয়ার জায়গা নেই। এইটা তোমার মনে হলো যে এটা সিকিউর জায়গা তোমার জন্য? যাবোটা কোথায়? যাবোটা কোথায় তার চেয়ে বড় কথা তোমার মনে হলো যে ভাইয়ের বাসায় যাব, কারো বাসায় যাবে না। ইকোনমিক্যালি তুমি যথেষ্ট শক্তিশালী, তুমি নিজে একটা বাসা কেন নিচ্ছ না? অলরেডি ফকির হয়ে গেছি, তখন তোমার মায়ের কাছে তোমার জায়গা হবে না। আমার মাই তো ভাইয়ের কাছে থাকে, বাবা মারা যাওয়ার পরে কই যাব? দুনিয়ার যেইখানটা যাবে একটা মেসেজই ওঠো, কিন্তু তারপরেও তোমার মনে হলো যে যে কারো চেয়ে ও তোমার জন্য বেশি নির্ভরযোগ্য। আমার এই ঘোড়ার ডিমটা মাথায় আসতেছে না। হাও লাত খাইতেছে রাত্রে সকালবেলা, তুমি তার জন্য ভাত রান্না করতেছো, তুমি বাঙালি নারীত্ব বোঝাও এটা? এই শুরু থেকে এখন পর্যন্ত একটা সেকেন্ডের জন্য তোমার চোখে জল দাবে নাই, একটা সেকেন্ডের জন্য তুমি কান্না থামাও নাই। হোয়াট ইজ ইট অ্যাকচুয়ালি? হোয়াট ইজ ইট? টপ টপ করে জল পড়তেছে, টপ টপ করে কত, বাট আই ডোন্ট নো হোয়াট টু সে ইয়ার, আই ডোন্ট নো। আর আমি যখন ওকে আমার ওই বাসাও ছাড়ার জন্য নোটিশ দিয়ে দিছে, লাস্টের বাসা যেটা 5 নম্বর বাসা, তখন আমি চিন্তা করছি যে আমার 2 ভাই যে বাসায় থাকে ওই বাসা দারোয়ানের কাছে গেলাম যে আমার কালকে বাসা ছাড়তে হবে, 29 তারিখে, মানে 1 তারিখে বাসা ছাড়তে হবে, আমি 30 তারিখে গেছি, আমার কালকে বাসা ছাড়তে হবে। আমি যখন আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতাম কি বাসা খুঁজছো, পাবো না, ও পিক আপ ঠিক করে নাই, বাসা চেঞ্জ করার জন্য বাসা ঠিক করে নাই, কিচ্ছু ঠিক করে না, সে বলতেছে যাবো না, ও কোন ঘোরের মধ্যে আছে আমি জানতাম না। তখন আমি নিজেকে সেফ অ্যান্ড সিকিউর করার জন্য আমি যেটা করলাম, ওই আমার ভাইরা যে বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ের একদম রুফটপে একটা রুমের বাসা আছে, ওই বাসায় গেলাম। কোটিপতির মেয়ে, আদরের রাজকন্যা গিয়ে উঠলা চাঁদের এক কোণায় দারোয়ানের রুমে। হ্যাঁ, চিন্তা করলাম যে এই বাসায়, এরপর আমি আমার ফার্নিচারগুলো ওই বিল্ডিংয়ের, পুরানো বাসার বিল্ডিংয়ের নিচে সব আমার ডেকোরেশন পিস যা ছিল, ঘর সাজানো সব ওইখানে রাখছি, ফার্নিচার রাখছি আরেকটা গ্যারেজে। তারপর আমি জাস্ট তোষক নিয়ে কিছু কাপড় নিয়ে আমি ওই ছাদের উপরে আমার হাজব্যান্ডকে নিয়ে উঠি। ওঠার পরে অনেক ওইখানে কোনো গ্যাসের লাইন ছিল না, জাস্ট ওয়াশরুম, পানির লাইন ছিল, কোনো গ্যাস ছিল না, কোনো চুলা ছিল না, কিছু ছিল না, খাবার কিনে খেতে হতো। আমার ভাইরা যেদিন আমি হয়রান হয়ে আমি উঠছি, আমি সব ম্যানেজ করতেছি, আর আমার হাজব্যান্ড হাফ প্যান্ট পরে ঘুরতেছে, লাইক কাজ করতেছে ওর মতো নাছর বান্দা, লাইক কিছুই হয় নাই। তখন আমার মা আমাকে ফোন দিছে, মা আমাকে ফোন দিয়ে বলে, আমার ভাইয়ের কণ্ঠ পাশ থেকে শুনি, যে তুই কি মানে বাসা পাইছিলি না, তোর এই বিল্ডিংয়ে আসতে হইলো? আমি জাস্ট ফোনে বললাম, মা ফোন রাখো, ফোন রাখো। আমি নিজেকে রেস্কিউ করার জন্য ওই বিল্ডিংয়ে গেছিলাম, আমার আর কোনো কথা বলার ছিল না মাকে। তখন ওই মাকে বলতে পারি না যে মা বিল্ডিংটা আমি কেন আসছি। ওইখানে ছিলাম, একদিন সকালবেলা উঠে দেখলাম যে রাত্রেবেলা 13টা ফয়েল পোড়া, 13টা ইয়াবা খাইছে আর 9টা ইয়াবা আছে। ও যখন পাশে ঘুমাইতে আসছে তখন আমি 13টা ফয়েল গুনে আমি 9টা না লুকায় রাখছি। 9টা লুকানোর পরে ও আমাকে, সেদিন আমার শ্বাসকষ্ট ছিল, একটু নিউবলাইজ করতেছিলাম, প্লিজ চোখের জল মুছো, আমরা সহ্য হইতেছে তারে নিউবলাইজ করতেছিলাম। ও বলতেছে তুমি এগুলো কই রাখছো?
ইয়াবা কই রাখছো, মাল কই রাখছো? বলছি তুমি একটা খাও, একটু বসো, আমি তোমাকে বলতেছি। ওর আবার আরেক জায়গায় ডেলিভারি দেওয়ার কথা, ও অলরেডি তখন ইয়াবা ব্যবসায়ী হয়ে গেছিল এবং এই টাকাগুলো আমার কাছ থেকেই নিছে। সো আমি ওরে বললাম, এর মধ্যে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে ওকে কথা বলে আমি ওকে রিহাবে দেওয়ার ট্রাই করছি, কথাবার্তা বলতেছিলাম যে কোন রিহাবে কত খরচ হয়, কীভাবে ভালো হয়। আর অলরেডি আমি আবার খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, এই জন্য ওরে বারবার বুঝাচ্ছিলাম যে তোমার রিকভার করা দরকার, তোমার ভালো হওয়া দরকার, কারণ ইটস নট আ লাইফ। তুমি ট্রাস্ট মি, আমি না নিতে পারতেছি না বাবা, তুমি আমাকে দ্রুত শেষ করো, আমার মাথা ফেটে যাচ্ছে। ও মাই গড। সেদিন নিবুলাইজ করতেছিলাম, তো আমাকে জাস্ট আমি ওরে বললাম যে তুমি বসো, আমি তোমাকে দিচ্ছি। ও আমাকে একটা থাপ্পড় দিল, আমি দেয়ালে হেলান দেওয়া ছিলাম, নিচে ফ্লোরিং করা ছিল আমার, একটা থাপ্পড় দিল, নিবুলাইজের যে মাস্ক ছোট পড়ে গেল, আমি ছিটকে ওর পাশে পড়ে গেলাম। এরপরে পড়ে যাওয়ার পরে যখন একটা মানুষ পড়ে থাকে, ও আমার পায়ের এই হাঁটুতে যে জায়গাটা ও দাঁড়াইছে, ও দাঁড়ায় একটা পুরো পিস দিতেছে আর বলতেছে মাল কই, একটা করে মোচক দিতেছে আর বলতেছে মাল কই, মাল দে। আমি চিৎকার করতেছিলাম, আমি দিব, আমি ফালাই দিছি, আমি দিব না। তুমি আমার গায়ে হাত দিলা কেন? তুমি আমার কথাটা শুনতা একটু, আমার কথাটা একটু শুনতা, আমি কি বলি? ও আমাকে তখন একটা করে লাত্তি দিতেছে, বলতেছে মাল দে, বলতেছে আমি ফালাই দিছি, সম্পূর্ণ ঘর টচ নচ করে। তারপরে আমি যখন শুয়ে পড়ছি, আমার এই পেটের মধ্যে ফুটবলের মতো লাত্তি দিতেছে, বলতেছে মাল কই। আমার যতটুকু বলার শক্তি ছিল শুধু বলছি যে আমি ফেলে দিছি, আমি দিব না। তুমি রাতে অনেকগুলা খাইছো, আমি দিব না। আমাকে এরপর আর কই কই কিভাবে মারছে, আমার অনেকটুকু মার খাওয়ার পর রইলে না সেন্স নেওয়ার ক্ষমতা আমার কমে যায়, তখন আর কোন জায়গায় কি মারা হয় তখন এর পাওয়া যায় না। আমি ওর নামে বিজনেস করে দিছিলাম, একটা জায়গায় ইনভেস্ট করছিলাম, সেখান থেকেও টাকা নিছে। ওর টিন সার্টিফিকেট দিয়ে ওর নামেই করে দিছিলাম, ওইখান থেকে টাকা নিছে, ওইখানে আবার 1 লাখ টাকা নিছে। 1 লাখ টাকা দেওয়ার কথা আমার মার কাছে বলছিলাম, মা আমাকে 1 লাখ টাকা ধার দিবা মা। আমার মার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়ে ওই বিজনেসে দেওয়ার জন্য, যেহেতু 15 দিনের কথা বলে নিয়ে আসছিলাম, ওই 1 লাখ টাকা আমার ঘরেই ছিল। আমার অনেক স্মৃতির টাকা ছিল, এমনকি আমি একটু পরে আরেকটা ঘটনা বলবো না, আমার ডায়েরির মধ্যে যদি ভাই আজকে আপনি আমাকে 10 টাকা দেন, সেটাও ডেট দিয়ে আমি লিখে রাখি যেটা নীরব ভাইয়ের টাকা, এটা মা দিছে, এটা ও বোন দিছে। আমার ওই টাকাটা আমি ডায়েরির পাতার মধ্যে, আমার 6, 7, 8 হাজার 20 হাজার এমনও হয়ে যায়, ডায়েরি উঁচা হয়ে যায়। তো এরকম আমার সব জায়গা থেকে টাকা নিয়ে আমাকে ভাই নাস্তা খাওয়ার জন্য 10টা টাকা রেখেও যাই না, ও সব কিছু আমাকে আহত করে মেরে, মানে এমন মারছে যে আমার ওই দিন একটা শখের নাইটি পরা ছিলাম আমি। ইভেন আরেকটা ডিলার আসছে, ওই ডিলারের কাছে বলতেছে, ওই ডিলার যখন আসছে তখন অলরেডি আমার জামা ছেঁড়া, হ্যাঁ, আমি জাস্ট কাঁথা নিয়ে আমি বুকের মধ্যে জড়ায় আসছিলাম। ওই ডিলারে বলতেছে যে খানিরে বল মারলি দিতে। আমি চুপ ছিলাম ভাই, আমার কথা বলার মতো শক্তি ছিল না, আমার কথা বলার মতো শক্তি ছিল না। বলতেছে ভাবির এভাবে গালি দিয়েন না, কারণ ওই তো জানতো না যে ওইটাকে আমার কি মাইট দিছে, বুঝকে ওরে বলে মাল দিতে। আমি চুপ করে শুধু বৈশা আছি, আমি যে কিভাবে বৈশা ছিলাম বা কি ছিলাম আমি আসলে জানি না। আর কয়টা যে ফ্র্যাকচার হয়েছিল সেটাও আসলে আমি তখন ওই মুহূর্তে অনুমান করতে পারি নাই। আমি কাঁথাটা জড়ায় আমি চুপ করেছিলাম। পরে ওই ছেলে চলে গেছে, চলে যাওয়ার পরে আবার আরেক দফা মায়েরা আমার ঘরে টাকা পয়সা যা ছিল ভাইয়া 10 টাকাও রাখা যায় নাই, A to Z, মানে A to Z ও মানে খুঁজে ওগন ব্যাগ নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর আমি 3টা দিন কিভাবে গেছে আমি জানি না, ও চলে যে গেছে, আমার দেওয়া শার্ট পরে গেছে, আমার দেওয়া ঘড়ি পরে গেছে, আমার দেওয়া ব্যাগ যা ছিল সব আমার দেওয়া ভাইয়া। ও আমার টাকা পয়সা নিয়ে চলে গেছে, কখনো একটাবার চিন্তা করে না বা ফোন দিয়ে চিন্তা করে না যে আসলে মেয়েটা ঠিক আছে কিনা বা বাইচা আছে কিনা বা কিছু আছে কিনা, যেহেতু মেয়েটা অসুস্থ। আমি জাস্ট জানলা দিয়ে দেখতেছিলাম
যে ও হাইটা হাইটা যাইতেছে, ওইটাই ওরে লাস্ট দেখা আমার। এরপর আমি সেন্সলেস। আমার ঘরে এক বোতল পানিও ছিল না ভাইয়া। আমার শুধু মনে আছে এখান থেকে ওই আপনার চেয়ারটা একটু দূর পর্যন্ত বাথরুম, আমি জাস্ট ফ্লোরিং থেকে ছ্যাঁচড়ে ছ্যাঁচড়ে গিয়ে বাথরুমের টেপটা ছেড়ে আমি 2 হাত দিয়ে পানি খাইতাম। এভাবে পানি খেয়ে খেয়ে আমি 2 দিন অথবা 3 দিন পার করার পর তখন আমার যে ফুড লাগবে, আমার যে ডক্টরের কাছে যেতে হবে, এগুলো কোনো কিছু মাথায় ছিল না যে আমি মানে আমার ডক্টরের প্রয়োজন বা ফুডের প্রয়োজন। আমি জাস্ট মানে মনে হচ্ছিল যে আমি পৃথিবীতে নাই। আমারে মাফ কর, আমি আর নিতে পারতাছি না বাবা, আমি আর নিতে পারতাছি না, আমি আর নিতে পারতাছি না। এই জন্য আমি শুরু থেকে বলতেছিলাম আল্লাহ আমি যেন শোটা শেষ করতে পারি। আমি পারবো না, আমি পাগল হয়ে যাবো, আমি পারবো না। শেষ করো, আর শোনার মতো শক্তি আমার নাই। এরপর আমি ওর একটা ফ্রেন্ডকে, আমাদের মিউচুয়াল ফ্রেন্ড, দুজনেরই ফ্রেন্ড, ফোন দিয়ে বললাম যে আমার কিছু ওষুধ আইনা দিবা, আমি অনেক অসুস্থ, নাম বলবো না। তুমি এখন বাড়াইছো সবকিছু থেকে? আমি পুরো পিওর এখন, আমি অনেক আগে থেকে পিওর। এর সাথে এখন সম্পর্ক আছে? না না না, ওর সাথে সম্পর্ক না, আমি ওকে ডিভোর্স দিয়ে আমি আসতেছি। প্লিজ তাড়াতাড়ি শেষ, বিশ্বাস করো আমার মাথা ফেটে যাচ্ছে। ওইখান থেকে এরপর আমি জাস্ট আমি থানায় গেলাম, এরপর হাসপাতালে গিয়েছি, ট্রিটমেন্ট করেছি। এরপর যখন চিন্তা করলাম 10-12 দিনের মধ্যে কোনো খবর নাই ওর, তখন আমি থানায় গেলাম, জিডি করলাম, কেস করলাম না, জিডি করলাম যে এই অবস্থা। তো ওসি বলে কি ওর নামে কেস করে দেন, জিডি হবে না। এরপর আবার বললো যে ঢাকা মেডিকেলের সার্টিফিকেট লাগবে, ঢাকা মেডিকেলের প্রেসক্রিপশন লাগবে, কেস করতে হবে। ওইটাও করলাম। ওই অবস্থায়, ওই ভাঙাচোরা অবস্থায় সে ঢাকা মেডিকেলে গেলাম, ফিনান্সিয়াল ক্রাইসিস। এবং হ্যাঁ, আমার ওই ফ্রেন্ডটা অনেক সাপোর্ট দিয়েছে তখন, মানে অনেক সাপোর্টিভ ছিল। ওর ওয়াইফ রান্না করে দিয়েছে, আমার বান্ধবীর হাজব্যান্ড খাবার দিয়ে গেছে, মানে আমার দারোয়ানের কাছে দিয়ে গেছে নিচে। আর এর মধ্যে যে আমার ভাইরা নিচে ছিল, আমার ভাইরা কখনো খবরও নেয় নাই। আপন ভাই? হ্যাঁ, মার পেটের আপন ভাই। মার পেটের আপন ভাই, খবরও নেয় নাই। ইভেন উল্টা আমাকে থ্রেট দিছে এই বিল্ডিং থেকে নাম। ইভেন তারা নামাই ছাড়ছে আমাকে, কারণ 9তলা অফিস ছিল, তো 9তলা অফিস ছিল। তখন ভাইরা বলছে ও সম্পত্তির কাগজপত্র চুরি করার জন্য এখানে আসছে, ওর কোনো উদ্দেশ্য নিয়ে ও এখানে আসছে। এত সম্পত্তির মালিক তুমি? ভাইয়া চোখ বন্ধ করলে এখন চিন্তা করি কোনো সম্পত্তি আসলে কাজে লাগবে না। এখন আমার একটা জব খুঁজতে হয় ভাইয়া। তোমার ফ্যাক্টরিতে মানুষ চাকরি করে? হ্যাঁ। আর তুমি চাকরি খুঁজে বেড়াও? হ্যাঁ। এবং চাকরিটাও তো ঠিকমতো মানে ইন্টারভিউ দিতে পারো না। আবার ইয়ার গ্যাপের জন্য ইন্টারভিউ দিতে পারি না, আমার এইজের জন্য ইন্টারভিউ দিতে পারি না। ইভেন আমার বাবার নাম উল্লেখ করলে, দেশের নাম উল্লেখ করলে না, অনেকে বলে যে তুমি এখানে কেন, যেহেতু অনেকে চিনে, তুমি এখানে কেন। আরো অনেক সমস্যা আছে যে লাইক আমি বসদের মনোরঞ্জন করতে পারি না, বসদের সাথে কফি খাইতে যেতে পারি না, বসের সাথে ডিনার করতে যেতে পারি না, চাকরি ছেড়ে চলে আসি। আর এটা তো এখন চলতেছে বা হচ্ছে। কেমন কত চাকরি করছো? আমি ট্রেনিং করতেছি একটা জায়গায়। আর যেটা হয়েছে যে আমি এরপর আমি ওকে, ওর নামে কেস করলাম, আমি আগে জিডি করেছি যে ওকে ধরতে হবে। 12 দিন পরে ওকে কোনো একটা ইনফরমেশন নিয়ে ওকে পুলিশ দিয়ে আমি ধরালাম। ধরানোর পরে পুলিশকে আমি জাস্ট বললাম যে প্লিজ হোল্ড, আপনি ওকে চালান করবেন না যতক্ষণ পর্যন্ত আমি না আসি, কারণ আমি তো তখন ইনজিউর্ড। আমি কোর্টে আমি থানায় গেলাম, থানায় গিয়ে আমি ওসিকে বললাম যে আমি ওকে রিহ্যাবে দিতে চাই, ওকে কোর্টে চালান করেন না, আমি ওর সাথে সংসার করতে চাই। ওসি আমাকে বলতেছে আপনি ভালো না, ওসি বলতেছে আপনি ভালো না, আপনি একটা এরকম ঘরের ছেলে মেয়ে হয়ে এই ছেলের সাথে আপনি সংসার করার রুচিতে আসে কেমনে? আবার বলুন ওর সাথে আবার সংসার করবেন আপনি?
আপনি তো নিজেই ভালো না। ওসি নিজে আমাকে বলছে। আমি বলছি প্লিজ ভাইয়া, আমি চাচ্ছি না এটা শেষ হইতে, আমি অনেক ভালো করতে চাচ্ছি। আমি ভাইয়া আমি যেন বলতে পারি যে আমি শেষ পর্যন্ত আমি দেখছিলাম, চেষ্টা করছি, আমার জন্য নিজেকে আমি বলতে পারি যে আমার কোনো ত্রুটি আমি রাখিনি। না না, ত্রুটি আছে, আমি বলি তোমার ত্রুটি আছে। তোমার মনে হইতে পারে তোমার কোনো জায়গায় আশ্রয় নাই, কিন্তু যে লোকটা একবার কারো গায়ে হাত তোলে এবং রিগ্রেট নাই তার জন্য দ্বিতীয়বার হাত তুলছে, তুমি সেটা টলার করছো। তুমি বলছো যাওয়ার জায়গা না, আরে বাংলাদেশের জায়গার অভাব আছে, রাস্তায় ঘুমাবা দরকার হয়, মানে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো এনিওয়্যার। তোমার ব্যাংকে তখনও 3-4 লাখ টাকা, কিছু না থাক, তোমার কোনো বন্ধুর বাসায় গিয়ে তুমি 20টা দিন থাকতে পারো না, তুমি ভালোবাসা দেখাইতে গেছো সংসারের প্রতি। রিয়েল আম্মা শিখাইছে সংসার ছাড়বা না। আমি তো আপনার 2 বছরের জাস্ট অল্প করে কাহিনী গিয়েছি, এমন না যে নাই। ভালো কথা কইছে, ভুলে চলে আসছো। আমি যদি যেতাম, আমার বাসা হয়ে যেত তখন রঙ্গমঞ্চ, নেশা কারখানা। হোক, তোমার কি ওই সংসারটা তো তোমার না, ইউ কুড ডিভোর্স হিম, যেটা তুমি এখন করছো। আমি ওর সাথে যদি, আমি তখনও আমার চিন্তা আছে আমি ওর সাথে সংসার করব, যদি আমার এগুলো নিয়ে হয় তাহলে না, দ্যাটস আ লট। আই শুড স্টপ হিম। আমি আবার দৌড় দিয়ে যেতাম বাসায়। বাহ, মানে ভালোবাসা। নো, লাস্ট 10 সেকেন্ড ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং, তারপর আমি বলছি, শেষ করো। দেন যখন আমি ওইখানে গেলাম, কোর্ট থানায় গেলাম, ওকে হাজার থেকে মানে সেল থেকে বের করে নিয়ে আসলো। নিয়ে আসার পর আমার সামনাসামনি ফেস করলাম, আমি ওর দিকে তাকায় আছি। ও এত জিদ্দে, এত রাগে যে ওকে অ্যারেস্ট করালাম কেন। তখন আমার শাশুড়ির সামনে, শ্বশুর সামনে আমি বললাম যে ওকে আমার এর আগে সেটেলমেন্ট হয়েছিল যে আমি ওকে রিহ্যাবে দিব, এই কথা শেষ। তো ওসি জিজ্ঞেস করলো যে কি করবেন, হ্যাঁ আর আপনি কি চান। আমার হাজবেন্ডকে বলতেছে, আমার হাজবেন্ড একটা কথা বলতে আমার দিকে তাকায়, আপনি আমাকে জেলে ভরান আর রিহ্যাবে দেন, এখানকার সাথে সংসার করবো না। তখন ওসি বলতেছে ওরা চালান কর, ওসি ওরা চালান করে দিচ্ছে। এরপর যেটা হয়েছে যে 28 দিন পর আমি এর মধ্যে যে আমি কোর্টে যাব, আমি লয়ার ধরবো, হ্যাঁ লয়ার ধরবো, এই সময়টুকু আমার ছিল না, বা এই স্ট্রেংথটুকু ছিল না, ফিনান্সিয়াল ওরকম এফিসিয়েন্সিও এফিসিয়েন্ট ছিলাম না আমি। তো এর মধ্যে ওর মানে যেটা হয়েছে যে 28 দিন পরে আসছে, 28 দিন পরে এসে বলতেছে যে আমি শেষ ইয়াবা খাবো। ও আবার আমাকে খুঁজে বের করে বলতেছে যে শেষ ইয়াবা খাবো আমি আর তুমি, এই আমাদের লাস্ট সেলিব্রেশন। তো অতদিনে কিন্তু আমার অলরেডি ইয়াবা, আমার ব্লাড থেকে কিন্তু এমফেটামিন চলে গেছে, কারণ আমি ততদিন ইয়াবা মুক্ত ছিলাম। তো এটা হয়তো আমার ভাইদের বা ওর পরে বুঝলাম যে যৌথভাবে প্ল্যান ছিল। এরপর আমাকে সেই রাত্রে ইয়াবা খাওয়াইছে, ইভেন পরের রাত্রে আসছে ওই দিন মারছে। তারপরের দিন আমাকে রিহাবের যারা ছিল ওদের দিয়ে আমাকে কট করে রিহাবে ভরছে। রিহাবে ভরার পরে এমন একটা রিহাবে আমাকে দিছে যেখানে আকাশ পর্যন্ত দেখা যাইতো না, 2টা রুম ছিল, আর ফ্যানের বাতাসটাও ভাই আগুনের মতো লাগতো গায়ে। আমি জাস্ট ফ্লোর মুছতাম আর শরীরটার মধ্যে, আমি শরীর ফ্লোরের মধ্যে গড়াগড়ি করতাম। 2টা মাস ভালো ছিলাম, কিন্তু এরপরে আমার এমন ট্রিটমেন্ট করা হলো, আমি 18 দিন কোমায় ছিলাম। আমি যখন শোয়া থেকে উঠি, শোয়া থেকে ওঠার পরে আমি না পেশাব করে দিছি। তো আমি বুঝলাম যে আমি পেশাব করে দিছি কেন। আমি পাশে একটা মেয়েরা বলতেছে কি আমি পেশাব করে দিছি কেন, সবাই বলতেছে আপু উঠছে, সবাই আসো, হ্যাঁ আপু নিজে থেকে উঠছে, কারণ এতদিন কোমায় ছিলাম আমি তো জানি না। তো সবাই দিকে আমার দিকে অন্যভাবে তাকায় আছে। তো আমি বলছি কি সবাই আমার দিকে এভাবে তাকায় আসো কেন, হ্যাঁ। আর আমার কোনো কিছুই মনে ছিল না যে আমি 18 দিন কোমায় ছিলাম, আমি বিছানায় পেশাব পায়খানা করছি, আমি অটিস্টিকের মতো আমি পুরাই পাগল ছিলাম। তো এগুলো আমার তো কেউ কিছু জানি না। বাট যখন আমার সেন্স একটু ফিরছে তখনও আমার কোনো কিছু মনে নাই যে ভাইদের সাথে এত কিছু হয়েছে, হাজব্যান্ডের সাথে এত কিছু হয়েছে। জাস্ট আমার এতটুকু মনে ছিল আমি বিয়ে করছি, আমার বাবা মারা গেছে, আমার মায়ের চেহারাও আমার মনে ছিল না। দ্যাট মিনস আমার পাগলের ট্রিটমেন্ট করা হয়েছিল হয়তো বা। 6 মাস আমি মেমোরিলেস ছিলাম। 6 মাস আমার কোনো কিছু মানে আমার মেমোরি ছিল না, কোনো কিছুই ছিল না। এরপর আমি অনেকবার আমার হাজব্যান্ডকে ফোন দেওয়ার কন্ট্যাক্ট করার ট্রাই করছি, শেষে আমার হাজব্যান্ডের সাথে 7 মাস পরে আমি দেখা করছি। 7 মাস না 5 মাস পরে দেখা করছি, ভাগ্যবশত দেখা হয়েছে। ও আমাকে বলতেছে
যে আমার সাথে সংসার করতে, এরপর আমি ওর জন্য পাগল, এরপরও আমি ওর জন্য পাগল। মানে আমি চাচ্ছিলাম না যে আমার লাইফে ডিভোর্স নামের এই শব্দটুকু আসুক। ও বলতেছে কি, তুমি আমার জন্য বোরখা পড়তে পারবা? আমি বলছি হ্যাঁ পারবো। ঘোরাফেরা বাদ দিতে পারবা? আমি বলছি হ্যাঁ পারবো। ছেলে ফ্রেন্ড বাদ দিতে পারবা? আমি বলছি হ্যাঁ পারবো। বলছে সব বাদ দিতে পারবা, ফ্যামিলি বাদ দিতে পারবা? আমি বলছি হ্যাঁ পারবো। ও বলতেছে কিন্তু আমি যা করবো তুমি ইন্টারফেয়ার করতে পারবা না। আমি বলছি কি এত কিছু স্যাক্রিফাইস করার পরে তুমি আবার এই কথাটা কিভাবে বলতে পারো? তারপরে আমি যে মাত্র কিছুদিন আগে, 1 বছর হয়নি, এতদিনে ওয়েট করতেছিলাম ও ভালো হয়ে হয়তো বা ফিরবে। নেশা করে কেউ, ও ভালো হয়ে হয়তো বা ফিরবে। যারা ইচ্ছা করে নেশা করে তারা কোনোদিন ভালো হয় না। এই নিয়ে আমি শেষ করবো। আমি 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 আর পারতেছি না। আমি শুরু থেকে এই ভয়টাই পাচ্ছিলাম, আমি হয়তো পুরো গল্পটা আপনাদের শোনাতে পারবো না। আমি একটা জায়গায় খুব প্রতিবাদ করতে চাইবো, সেটা হচ্ছে যে যদি কেউ একবার আপনার গায়ে হাত তোলে সেটা ভুল না, সেটা অপরাধ। এবং তারপরে যদি আপনি সহ্য করেন, দ্বিতীয়বারও যদি গায়ে হাত তুলে, এবং সেই ভুলের অপরাধের সমান অংশীদার আপনি। কোনো মানুষ কারো সাথে আসে নাই, কোনো মানুষ কারো সাথে মরবে না। জীবনটা আপনার, সঠিক ডিসিশন নেবার ক্ষমতা, সাহস আপনার থাকা উচিত। নিজে পাগল হবেন না, অন্যকে পাগল করবেন না। আর নেশা থেকে অবশ্যই দূরে থাকবেন। আমি চাই না এরকম ঘটনা দ্বিতীয়বার হোক। এই পুরো ঘটনাটা শোনার পরে আমি জানি না আমি কবে সুস্থ হব। আমি মানসিকভাবে আমি ভারসাম্য হারিয়ে ফেলেছি এই মেয়েটার ধৈর্য দেখে, তার সংসার করার আগ্রহ দেখে, তার ভালোবাসা দেখে। শুধুমাত্র ডিভোর্স হবে, ডিভোর্সই এই অপবাদটা শুনতে চায় না বলে দিনের পর দিন কুকুরের মতো মাইর খাইছে মেয়েটা। যদি আমাদের সমাজ ব্যবস্থা তো এই জন্য দায়ী যে ডিভোর্স হলে মেয়েদের অন্যভাবে দেখবে। আমি চাই না এসব থাক। সাপোর্ট করবেন আপনার বোন, মেয়ে, ভাতিজি, ভাগ্নি, যাই হোক। একটা মেয়ে অনেক অসহায় হয়, সাপোর্ট করবেন ওকে। শেষ করেন প্লিজ। আজকে আমি আর পারছি না, আমি মাপ চাই। থ্যাংক ইউ বোন রে, মাফ করে দিও। আমি আর নিতে পারতেছি না, আমার মাথা কাজ করতেছে না। আপনি আমার ডাকে অ্যাটলিস্ট আমি এখানে আমি আমার ফ্যামিলিকে দায়ী করার জন্য বা আমার শ্বশুরবাড়ি বা আমার হাজব্যান্ডকে কাউকে দায়ী করার জন্য এখানে আসি নাই। আমি জাস্ট ওই নারী জাতিগুলোকে জাস্ট কয়েকটা কথা বলতে চাচ্ছি। পড়াশোনা মাস্ট, রাইট। নেশা থেকে দূরে যাকে বিয়ে করবা অ্যাটলিস্ট তাকে একটু জাজমেন্টাল হও যে তার অ্যাবনর্মালিটি আছে কিনা, রাইট। একটু তাড়াহুড়া না করে। প্রথমত যদি মায়ের খাও তাহলে অবশ্যই গার্ডিয়ানকে, এমন একটা গার্ডিয়ানের হেল্প নাও যে তোমাকে কাউন্সিলিং করে এবং তোমাদের ব্যাপারটাকে সঠিক একটা ডিসিশন দিতে পারবে। রাইট। আমি জাস্ট মেয়েগুলোকে আমি জাস্ট সতর্ক করতে চাই এবং বলতে চাই যে এখানে আমরা কেউ কারো না, নিজে ভালো থাকতে হবে। এই চ্যালেঞ্জ নিয়ে দুনিয়াতে আসছে এবং ভাইয়া আমি এখন অনেক ভালো আছি। আপনি প্রথম থেকে দেখতেছেন আমি খুব হাসি খুশি। হাসতেছো মানে তোমার চোখের জল মানে নালার মতো বাজছে। সরি ফর মাই ওয়ার্ড। একটা সেকেন্ডের জন্য তোমার দুই চোখের জল কখনো কমে নাই। তুমি কাঁদতেছো, মুছতেছো, এন্ড ইউ আর স্মাইলিং। ইটস নট স্মাইলিং ইয়ার, ইউ উইল মেক মি ম্যাড। ভাইয়া অপূর্ব ভাই কাটেন, আই কুড নট টেক ইট এনিমোর। আমি নিজেকে ফাইটার মনে করি। ইয়েস ইউ আর, এন্ড ইউ উইল ডু ইট, ইউ উইল ডু ইট। আমি চাই প্রত্যেকটা মেয়ে যেন ফাইট করে পড়ালেখা, নিজের ফ্যামিলি বলে, নিজের ফ্যামিলি সাপোর্ট না থাকলে থাকুক আর না থাকুক, ওরা নিজেদের জন্য যেন নিজেরা ভালো হয়। ইট ইজ ইনডিড। এবং এট এনি হাউ ভালো থাকতে হবে প্রতিটা নারী জাতির। ইট ইজ